সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। ত্রাণ দেওয়ার নামে ডেকে ক্ষুধার্ত গাজাবাসীদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে রাফার একটি ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের দিকে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা, যাতে নিহত হয়েছেন ২৭ জন। এ নিয়ে টানা ৩ দিন ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালালো জায়নবাদী সেনারা। আর এই ঘটনার স্বাধীন তদন্ত চেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সূর্য ওঠার আগে থেকেই প্রতিদিন হাজারো ক্ষুধার্ত গাজাবাসীর ভিড় ত্রাণ বিতরণ কেন্দ্রে। ছোট্ট শিশুদের কান্না থামাতে মা বাবারা ছুটেন সামান্য খাবারের খোঁজে। তবে অনেকের কপালেই জোটে না এক টুকরো রুটি, উল্টো ইসরায়েলি সেনাদের গুলিতে যায় প্রাণ। চরম খাদ্য সংকটে থাকা গাজার মানুষ যখন ত্রাণের আশায় জড়ো হচ্ছেন, ঠিক তখনই নামছে ইসরায়েলি বুলেট বৃষ্টি। গেল কয়েকদিন ধরে ত্রাণ কেন্দ্রে আসা গাজাবাসীর ওপর এভাবে চলছে হামলা। সভ্যতার এই পর্যায়ে এমন অমানবিক ঘটনা এর আগে কবে দেখেছে বিশ্ব, তা হলফ করে বলা কঠিন। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা শহরের একটি ত্রাণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া গাজাবাসীর দিকে ছোড়া হয় গুলি। নিহত হন অন্তত ২৭ জন। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে আহত ১৮৪ জনকে রাফার ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে টানা ৩ দিন ত্রাণ কার্যক্রম চলার সময় গাজাবাসীর ওপর হামলা চালালো জায়নবাদী সেনারা। তবে আইডিএফের দাবি, গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় নির্ধারিত একদল ব্যক্তির ওপর গুলি চালানো হয়েছে। ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর হামলায় নিন্দার ঝড় বয়ে গেলেও তা বেমালুম অস্বীকার করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গ্লোবাল হেলথ ফাউন্ডেশন GHF। এভাবে নিরীহ ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর হামলায় নিহত ও আহত হওয়ার খবরে আমি স্তব্ধ। আমি এই ঘটনায় স্বাধীন তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। গাজায় মানবিক সংকট কাটাতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। প্রায় ১১ সপ্তাহ ধরে ইসরায়েলি অবরোধের পর গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। আর ১.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার ক্ষুধার্ত মানুষকে কষ্ট দিয়ে মারা যেন পৈশাচিক আনন্দে পরিণত হয়েছে ইসরায়েলের। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, কাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। অত্যাধুনিক প্রযুক্তি ঐতিহ্যের মিশেলে এর মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। বাড়ানো হচ্ছে গ্র্যান্ড মসজিদের চারপাশের এলাকা, এতে বেড়েছে মুসল্লিদের ধারণ ক্ষমতা। উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন সাকর। এবার ১১টি ভাষায় হজযাত্রীদের পরামর্শ দেবে AI চালিত সেবা কেন্দ্র। সৌদি প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭০টির বেশি দেশ থেকে ১৩ লাখের বেশি হাজি মক্কায় পৌঁছেছেন। দর্শক, হজ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। সৈয়দ, রাত পেরোলেই যেহেতু হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, বলা হচ্ছে ঐতিহ্যের মিশেল এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। কেমন দেখছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকু জানিয়েছেন আসলেই এটা একেবারেই ১০০% সঠিক। যেটা আজকে যে ২ মসজিদের যিনি প্রধান প্রেসিডেন্ট আছেন শেখ আব্দুর রহমান আল সৌদি, তিনি ছোট্ট একটি কথা বলেছেন যে হাজি যারা হজ করতে এসেছেন এবং যারা উমরা করতে আসেন সবাই আল্লাহর প্রতিনিধিত্ব দল, এবং তারা যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন, আর তারা যদি আল্লাহর কাছে চান আল্লাহ তাই দিবেন। এই শুরু থেকে তিনি কিন্তু কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন, এবং মদিনা থেকে কিন্তু সকল হাজি সম্পূর্ণ কিন্তু মক্কা এখন অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যেই যে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে কিন্তু এখন এশার নামাজ শেষ হবে। এশার নামাজের পরপরই হাজিরা কিন্তু মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু হাজি কিন্তু আজ এশার নামাজের পরে যাবেন, বাকিরা কিন্তু রাত্রে আস্তে আস্তে সবাই যাবেন। ফজরের বড় অনেকে যাবেন, জোহরের নামাজের বড় যাবেন। কিন্তু এখানে আরেকটি জিনিস হলো যে, এবং হাজিদেরকে যে সুশৃঙ্খল ভাবে যে মক্কা থেকে যে মিনাতে নিচ্ছে এবং খুবই সুশৃঙ্খল ভাবে তারা নিচ্ছে, এবং তারা বলেছেন যে ভিড় এড়িয়ে চলার জন্য, যেহেতু এখানে জানেন আপনি সৌদি আরবে কিন্তু তাপমাত্রা ৪৫ ডিগ্রি কিন্তু হতে পারে, এই কথাটা কিন্তু তারা আজকে কিন্তু বলেছেন। আরেকটি কথা বলেছেন যে মিনাতে আগে কিন্তু গত কয়েক বছর আগে যে পানির সমস্যা ছিল, এক বছর কিন্তু আরাফাতের ময়দানের ঠিক দক্ষিণ পাশে একটি বিশাল পাম্প করেছেন তারা। সেখান থেকে তারা বলেছেন যে প্রতি ঘন্টা ১,৪০,০০০ মানুষকে যদি
ঠান্ডা পানি দেওয়ার যে হাওয়ায় তারা এই মেশিনগুলি রেডি করেছেন এবং সম্পূর্ণরূপে মক্কা মিনা মুজদালিফা আরাফা প্রস্তুত হাজিদেরকে রিসিভ করার জন্য। পাশাপাশি যে বাংলাদেশি যে হাজিরা আছেন তাদেরকে এবং তাদের প্রত্যেকটি মিশনে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি হাজির সাথে যেন একটি করে ছাতা এবং একটি পানির বোতল থাকে, তারা যেন সানগ্লাস ইউজ করে এবং ভিড় এড়িয়ে চলে। সকল ব্যবস্থাই কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণ। আর বিশেষ করে এই যে নজিরবিহীন নিরাপত্তা, এর কারণটাও যদি আপনারা দেখেন কত এই হজের সময় প্রায় 1 লক্ষেরও বেশি ভিসা কিন্তু তারা বিভিন্ন দেশের ক্যান্সেল করেছে, যেহেতু তারা বাড়ি ভাড়া সঠিক সময় নিতে পারে না। এর কারণে আর এই বছর কিন্তু সৌদি আরবে গত বছর কিন্তু 24টি ভাষায় কিন্তু তারা কিন্তু হজের খুতবাটা কিন্তু পরিচালনা করেছে। এই বছর কিন্তু 34টি ভাষায় এই খুতবা কিন্তু পরিচালনা করা হবে এবং 600 এই 34টি দেশের 600 ভাষায় তারা এই ভাষা পরিচালনা। পাশাপাশি আরেকটি জিনিস কি আপনাকে বলি, দেখেন সৌদি আরবের যিনি মুফতি আছেন তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন যে এই যে বাকি 3 দিন আছে, বৃহস্পতিবারে হজ, শুক্রবারে হজের খুতবা, শুক্রবারে জুমার খুতবা, শনিবারে ঈদের খুতবা, 3টি খুতবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা মূলক কথা এবং হজ যে আল্লাহ যে ক্ষমা করবেন, এই তিনটা জিনিস কিন্তু একই সিরিয়ালে কিন্তু এসে পড়ছে এবং এই 3 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাইকে বলেছেন যে ইবাদত বন্দেগীর মধ্যে। সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হজ নিয়ে সৌদি আরব থেকে আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ। এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে। দক্ষিণ কোরিয়ায় শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। 1 মাস আগেও 7 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নামলেও শেষ পর্যন্ত মাঠে ছিলেন 5 জন। জনমত জরিপে এগিয়ে বিরোধী উদারপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জে মিং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ইয়ং সুক ইউলের পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুসু। দর্শক, প্রেসিডেন্ট নির্বাচনের আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মাহমুদ, ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? জনমত জরিপ আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেট প্রার্থী এগিয়ে রয়েছেন, এখন পর্যন্ত সবশেষ অবস্থা কি? জি, আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ কোরিয়ায় আজ অনুষ্ঠিত হয়েছে দেশটির 21তম প্রেসিডেন্ট নির্বাচন। 2024 সালের ডিসেম্বরে ইয়ন সুক ইউল সামরিক শাসন জারি করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এর পরপরই আজ 3 জুন এই নির্বাচন আয়োজন করা হয়। 1997 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল এই নির্বাচনে। ভোটদানের হার ছিল 79%, যা প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ। স্থানীয় বেশ কিছু সম্প্রচারক মাধ্যমের ভিত্তিতে যদি আমি বলি, তাহলে যৌথ এক্সিট পোল অনুসারে ভোট গণনায় এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী লি জে মিয়ং। তিনি পেয়েছেন 51.7% এবং তার খুব কাছাকাছি রয়েছে 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়ং সুক ইউলের দল পিপলস পাওয়ার পার্টির প্রার্থী 39.7% ভোট তিনি পেয়েছেন। ডেমোক্রেটিক প্রার্থী লি জে মিয়ং 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন রাষ্ট্রপতি ইয়ং সুক ইউলের কাছে খুব সামান্য ব্যবধানে হেরে যান। তৃতীয় অবস্থানে রয়েছে রিফর্ম পার্টির লি জুন সিওক, যিনি 7.7% ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তিনি তরুণ ভোটারদের কাছে খুব বেশি জনপ্রিয় ছিলেন। নির্বাচন কমিশন কর্তৃক জানানো হয়েছে ফলাফল প্রকাশ করার খুব অল্প সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্টকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিজয়ী নতুন প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লি জুহুর কাছ থেকে দায়িত্ব নেবেন। এই নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী লি জে মিয়ং জনগণকে প্রতিশ্রুতি করেছিলেন তিনি নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক ব্যবস্থাকে আরো সহজ করে তুলবেন। অভিবাসন ব্যবস্থায় তিনি বেশ কিছুটা উদারনীতি প্রণয়ন করবেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে যদি তিনি বিজয়ী হন তাহলে 2 কোরিয়ার মধ্যে চলমান যেসব সংকট রয়েছে তা নিরসন হতে পারে। এছাড়া পিপলস পাওয়ার পার্টির প্রার্থী কিম মুনসু প্রতিশ্রুতি করেছিলেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি নিয়ম করবেন, বিশেষ করে অভিবাসন নীতিতে তিনি কঠোর প্রয়োগ করবেন। এছাড়া তিনি উত্তর কোরিয়ার সাথে বিরুদ্ধে জোরালো নিরাপত্তা নীতি ও প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এই নির্বাচনকে ঘিরে পিপলস পাওয়ার পার্টির সমর্থকরা বেশ কিছু সংশয়ে রয়েছে, কারণ লি জে মিয়ং যদি প্রেসিডেন্ট হন তাহলে ক্ষমতার সম্ভাব্য
এককেন্দ্রীকরণ হতে পারে, কারণ বর্তমান জাতীয় সংসদে লি জেমিয়ং এর ডেমোক্রেটিক প্রার্থীর আধিপত্য রয়েছে। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। সম্প্রতি 7.7 মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের প্রাণ হারান প্রায় 3,800 মানুষ। গৃহহীন হন অনেকেই। এরই পরিপ্রেক্ষিতে জুনের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয় মিয়ানমার সেনাবাহিনী। সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলা হয়, পুনর্বাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তবে শর্তও দিয়েছে সামরিক জান্তা। বলা হয়েছে, যে কোনো হামলা বা নিরাপত্তা বিঘ্ন হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। পাকিস্তানে কয়েকটি ছোট ভূকম্পনের পর যেন কপাল খুলেছে করাচির একটি কারাগারের বন্দীদের। ভূমিকম্পে সেল থেকে বের করার পর সুযোগ বুঝে পালিয়ে যায় 2 শতাধিক বন্দী। রোববার থেকে সোমবার পর্যন্ত পরপর কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে করাচি। এতে আতঙ্কিত হয়ে ঝুঁকি এড়াতে হাজারো বন্দীকে জেলখানার ভেতর খোলা আঙিনায় আসার অনুমতি দেওয়া হয়। আর এই সুযোগ দেয়ায় যেন কাল হয় কারা কর্তৃপক্ষের। ফিল্মি কায়দায় কারাকর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে গোলাগুলি শুরু করেন কয়েদিরা। বন্দুক হাতে ভয় দেখিয়ে কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করেন তারা। পরে কারাগার থেকে পালিয়ে যাওয়া অনেক বন্দী, কেউ আবার পালিয়েছেন দেয়াল টপকে। মঙ্গলবার পর্যন্ত 213 কয়েদির মধ্যে 78 জনকে ফেরত আনতে পেরেছে কারা কর্তৃপক্ষ।